হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা অর্থাৎ WBPSI পরীক্ষা 2020, যেটা নোটিফিকেশন বেশ কিছুদিন আগে বেরিয়েছিল। তাতে তোমরা অ্যাপ্লাই করেছো এবং সেই পরীক্ষাটা দেবে। তো তার 2019-এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার ম্যাথের কোশ্চেন্সের সলিউশনসগুলো আমি আপাতত তোমাদেরকে WBP কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস ইয়ারের ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশনস দিচ্ছি। আপাতত ম্যাথ দিয়ে যাচ্ছি, ম্যাথগুলো ম্যাথ রিজনিং একটু এদিক ওদিক করে অল্টারনেট করে করে আমি দিতে থাকবো এই দুটো পরীক্ষায়। ঠিক আছে, মোটামুটি 3-4 বছরে। তারপরে আমি নিউ কোশ্চেন্সের সাথে তোমাদেরকে প্র্যাকটিসও করাবো এই পরীক্ষাগুলোর। চলো দেখে নিই 2019-এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেখানে কীরকম কোশ্চেন্স এসেছিল। 25টা কোশ্চেন থাকে ম্যাথের থেকে, আর রিজনিংয়ের থেকেও 25টা। তো সেই কোশ্চেন্সগুলো আমরা আজকে দেখবো এবং সেগুলো ডিসকাস করবো কীরকম কী কোশ্চেন ছিল। তো একটা কোশ্চেন যেটা ছিল, দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে এখানে, নাম্বারিংগুলো যেগুলো কোশ্চেনে সেটা কোশ্চেন পেপারে যেমন ছিল সেভাবেই নিয়েছি। তো এখানে যেটা বলছে বাবার বয়স মেয়ের 4 গুণ, যদি 5 বছর পরে তার বয়স মেয়ের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে। ফাদার আছে আর এখানে আছে ডটার। তো বলছে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, অর্থাৎ 4:1 রেশিও তাদের। 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়ে যাবে, তখন রেশিওটা হবে 3:1। এই ধরনের কোশ্চেনে আমরা কি করি, আমরা ডিফারেন্সটা চেক করি। এটা 3 ডিফারেন্স, এখানে 2 ডিফারেন্স। এই পার্থক্যগুলো আমাদের সমান করে দিতে হয়, কারণ বয়সের পার্থক্য সবসময় সেম থাকবে দুজনের মধ্যে। এই রেশিওটাকে আমি 2 দিয়ে গুণ করে এটাকে 8:2 আর একে 3 দিয়ে গুণ করে 9:3 করে নিলাম। তাতে দেখো এই ডিফারেন্সটা 6 হলো, এই ডিফারেন্সটাও 6 হলো, এইটা +1 ডিফারেন্স হলো, এটা +1 ডিফারেন্স হলো। এই 1 মানেই হচ্ছে 5 বছর, কারণ বলেছিল 5 বছর পরের কথা এটা। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট মানেই হচ্ছে 5 বছর। 1 ইউনিট মানে যদি আমার 5 বছর হয়, ঠিক আছে, তাহলে এই বয়সগুলো যদি আমি বের করি, তাহলে 9 পাচ্ছে 45 ইয়ার, আর 9 তিনে 27 বছর, 9 তিনে 27 বছর। বলছে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে। তাহলে আরও 5 বছর পরে ফাদারের বয়স হয়ে যাবে 50, আর আর মেয়ের বয়স হয়ে যাবে 27, 3, 30, 32। তাহলে এই দুটোর যদি আমি রেশিও বার করি, ঠিক আছে, মানে কত গুণ বলেছে, তাহলে গুণ যেহেতু বের করবো, তাহলে রেশিও এখানে কাটাকাটি যদি করো, তাহলে 2 দিয়ে করলে 2×25 = 50 আর 2×16 = 32। ঠিক আছে, তো 25কে 16 দিয়ে ভাগ যদি আমি দিই, তাহলে আমার গুণটা বেরোবে। তো 25কে 16 দিয়ে ভাগ দিলে কত গুণ হবে দেখবো আমরা। 25কে 16 দিয়ে ভাগ করি, 16×1 = 16, 4 আর 5 9 হলো এখান থেকে। তো দশমিক নিয়ে আমার এখান থেকে 0 আসবে। তো 16 দিয়ে যদি করো এটাকে, এখানে একটা ছোট গন্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে 5 নং 45, এটা 5 3 15 হবে, এটা 27 করে দিয়েছিলাম আমি। 5 3 15, তো এটা আমার 20 আসবে। তো যে ব্যাপারটা হচ্ছে যে 50 20-র কত গুণ, তো 50:20 মানে বেসিক্যালি 5:2। তাহলে কত গুণ হচ্ছে, মানে যখন বা কাটাকাটি যদি করো তাহলে লিখতে পারো 2.5:1, 2.5:1 এটাকে করতে পারো। তাহলে সে দেখা যাবে আরও 5 বছর পরে বাবার বয়স তার মেয়ের বয়সের 2.5 গুণ হবে। এটা হবে অ্যান্সার। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। তাহলে সংখ্যাটা কত? তো অঙ্কদ্বয়ের গুণফল 8 বলা হচ্ছে। 4 দুনা 8, 8 একে 8, 8 একে 8, 3 দুনা 6। এটা আমাদের উত্তর হতে পারে না। এই তিনটের মধ্যেই আমাদের কোনো একটা উত্তর হবে। সংখ্যাটার সাথে যদি 18 যোগ করে দিই, সংখ্যাটার সাথে যদি 18 যোগ করা যায়, তাহলে সংখ্যাটা উল্টে যাবে। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে মানে উল্টে যাবে। দেখা যাক উল্টো কিনা। 18, 20, 30, 40, 42, দেখো উল্টে গেল। 24, 42 হয়ে গেল। তাহলে এখানেই আমাদের উত্তর। আর আমরা এখান থেকে পরেরগুলো চেক করব না, এটাই আমাদের অ্যান্সার হবে। মান নির্ণয় করতে বলেছে এটাকে। তো বেসিক্যালি এখানে দেখো 2 বাই কত হচ্ছে, 2 এর পরে 1 2 3, বা ওটা বাদ দাও, 5 × 2 করো 10 হবে। কয় ঘর পর দশমিক বসবে, এখানে 1 ঘর আর এদিকে 3 ঘর, টোটাল 4 ঘর পর দশমিক হবে। 1 2 3 4, এইখানে দশমিকটা আসবে। আর এটাকে আমি লিখতে পারি 0.001। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এক্স এর 52% এবং ওয়াই এর 30%-এর অনুপাত দেওয়া আছে। এক্স এর 52% আর বলছে ওয়াই এর 30%। এই দুটোর যে অনুপাত সেটা 12:5। অনুপাত মানেই তো হচ্ছে বাই, তো এগুলো আমার কাটা যাবে, অর্থাৎ 52x বাই হচ্ছে 30y ইজ ইকুয়াল টু 12/5। এখানে 30 ছিল, 2 দিয়ে কাটলে 2 15-তে 30, 2 26-এ 52 কাটবে, 2 6-এ 12, 2 13-তে 26, 5 3-এ 15। তার মানে আমি এখান থেকে পেলাম 13x, নিচে 3y
ইজ ইকুয়াল টু 6, বা এবার আমি এখান থেকে লিখতে পারি এক্স বাই ওয়াই, 13/3টাকে যদি এদিকে পাঠাই তাহলে 3 6 18/13 হবে। এক্স বাই ওয়াইয়ের মান হলো 18/13। এবার আমাকে বলছে এক্স এর মান ওয়াই এর চেয়ে 50 বেশি, এক্স এর মানটা ওয়াইয়ের থেকে 50 বেশি, আর এখানে যদি আমি দেখি তাহলে দেখি 5 বেশি, তাহলে বলতে পারি 5 মানেই 50। তো 5 মানে যদি 50 হয় তাহলে 1 মানে 10, অর্থাৎ এক্স এর মান হলো 180 আর ওয়াইয়ের মান হলো 130। 1 মানে 10 হলে 18 মানে 180, 13 মানে 130। তাহলে 2x প্লাস ওয়াই কত হবে? 2x প্লাস ওয়াই, তো 2 ইন্টু এক্স মানে হচ্ছে 180 আর ওয়াই মানে হলো 130। 180 দুইয়ে হচ্ছে 360 প্লাস 130 490। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয় তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তো বলছে অমিত আর তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। অমিত তার স্ত্রী যে আছে সোমা তার থেকে 6 বছরের বড়, অর্থাৎ সোমার যদি এক্স বছর বয়স হয় অমিতের বয়স হচ্ছে এক্স প্লাস 6। তাদের একমাত্র ছেলে আছে বনি। বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 অংশ। তাহলে সোমার বয়স এক্স হলে বনির বয়স হবে x/3, কিন্তু আমি ভগ্নাংশতে কাজ করতে চাই না, তাই আমি সোমার বয়সটাকে 3x ধরলাম। তাহলে অমিতের বয়স হয়ে যাবে 3x প্লাস 6, আর বনির বয়স সোমার বয়সের 1/3 অংশ মানে হচ্ছে শুধু এক্স হবে। এবার বলছে যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 হয়, এই দুটোর সমষ্টিটি 54 হয়, 3x প্লাস 6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু যদি 54 হয়, তার মানে 4x ইজ ইকুয়াল টু 48 হয়ে যাবে 6 ওদিকে গেলে, অর্থাৎ এক্স এর মান আসবে 12। এক্স যদি 12 হয় তাহলে বলছে তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? এক্স এর মান 12 মানে বনির বয়স হচ্ছে 12 আর সোমার বয়স হচ্ছে 36 বর্তমান। তাহলে বনির যখন জন্ম হয় তখন নিশ্চয়ই বনির বয়স 12 নয় 0 ছিল, অর্থাৎ তখন সোমার বয়স 12 বছর কম ছিল, তার মানে ছিল 24 বছর। এটা হবে আমাদের অ্যান্সার। তিনটি সংখ্যার সমষ্টি যদি 136 হয় আর যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এত আর দ্বিতীয় তৃতীয়, তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত এত, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত এত হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? 1 2 and 3 অনুপাত হচ্ছে প্রথম আর দুটোর অনুপাত 2:3, আর এটা হয়ে গেল 5:3। তাহলে আমি এখান থেকে কি করব? তিনটের অনুপাত বের করতে গেলে 3 তিরিকে 9, 5 3 15 আর 2 5 হচ্ছে 10। ঠিক, তা এটা হলো আমাদের এখান থেকে আসলো। এবার তিনটের মিলিত অনুপাত পেলাম, তো এই তিনটাকে যদি যোগ করি তাহলে 15 আর 10 25, 5 30 34 ইউনিট হচ্ছে, আর 34 ইউনিট মানে তার মানে 136 হয়, আমি বলতে পারি টোটাল যেহেতু আছে। তো 34 ইউনিটের মান যদি 136 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ 15 ইউনিটের মান কত? তো 17 2 দিয়ে করলে 2 17 34, 68, 17 4 68, 15 4 60, 60 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে। 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলা সেই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে? 3 জন মহিলা সমান সমান 2 জন পুরুষ, তার মানে ওবেন মাই বেন ইজ ইকুয়াল টু 2/3। ওকে, সো ওমেন 2 আর মেন হচ্ছে 3। তো এখান থেকে আমরা একটা রেশিওটা পেয়ে গেলাম তাদের এফিসিয়েন্সি। এবার বলছে ডেইলি 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের টোটাল সময় লাগছে কতদিন? 21 দিন একটা কাজ করতে। তাহলে সেই কাজটাই ডেইলি 6 ঘন্টা করে যদি করে তাহলে 21 জন মহিলার করতে কতদিন লাগবে? তো বেসিক্যালি 8 ইন্টু 15, মেন মানে হচ্ছে 3 বসিয়ে দিলাম 21, ডিভাইডেড বাই 6 এদিকে আসলো 21 আসলো, ওমেন মানে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। 21 21 কাটলো, 3 দুনা 6, 2 দুনা 4 দুনা 8, 30। সো এটা হয়ে যাবে এখান থেকে অ্যান্সার। তো এবার দেখে নিচ্ছি আমরা এই পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার অর্থ আমরা জানি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর টাইম ইজ ইকুয়াল টু হয় ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স বলতে কতটা? 100 মিটার দৈর্ঘ্য ট্রেন, তাহলে 100 মিটারই অতিক্রম করবে। আর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হবে এবং উত্তরটা আমাদের সেকেন্ডে আসবে।
তাহলে 100 হলো, এই 18 দিয়ে 2 36 হলো, 2 পাচ্ছে 10, 10 100, তাহলে টোটাল আমাদের 10 সেকেন্ড আসলো, তাহলে 10 সেকেন্ড সময় লাগবে। এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন, অর্থাৎ এ একটা কাজকে করতে পারে 12 দিনে, এ আর বি যদি একসাথে করে তাহলে 8 দিনে করবে। যদি বি একা কাজটা করতে চায় তাহলে কতদিন লাগবে? তো 12 আর 8-এর আমরা লসাগু নিলাম 24, 12 2 24, 8 3 24, অর্থাৎ এ একা একদিনে 2 ইউনিট করে কাজ করে, আর এ প্লাস বি যদি একসাথে করে তাহলে একদিনে 3 ইউনিট কাজ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বি একা একদিনে 1 ইউনিট কাজ করে, 3 থেকে 2 বাদ দিলে। তাহলে বি একদিনে একা 1 ইউনিট কাজ করতে পারলে 24 ইউনিট কাজ যদি বিকেই করতে দাও তাহলে কতদিন লাগবে? 24 দিন সময় লাগবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত? অপশনসের থ্রুতে চেষ্টা করব আমরা। সমষ্টি 12, 7 আর 5-এ 12, 9 আর 3-এ 12, 6 আর 0 যোগ করলে 12 হয় না, 8 আর 4-এ 12, তাহলে এই তিনটের মধ্যে হতে পারে। আবার অঙ্কগুলোর পার্থক্য 6 হতে হবে। ডিফারেন্স 7 থেকে 5 বাদ দিলে 6 হচ্ছে, হচ্ছে না। 9 থেকে 3 বাদ দিলে 6 হচ্ছে, তাহলে এটাই উত্তর আমাদের। 8 থেকে 4 বাদ দিলে 6 হয় না, তাহলে আমরা অপশনসের থ্রুতেই এটা ইজিলি করতে পারবো। 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড আর 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসাথে বাজবে? তাহলে এই ধরনের কোশ্চেন আমরা কি করব? আমরা 9, 6, 4, 10 এবং 8 এগুলোর করব লসাগু। এগুলো কি বের করব? আমরা লসাগু বের করব। তো যেটা লসাগু আসবে সেটা হচ্ছে কি ঘন্টাগুলো কত কত সময় পর পর একসাথে বাজে সেটা বেরোবে। তাহলে 3 তিরিকে 9, 3 দুনা 6 হলো, 4, 10 আর 8 থাকলো। তারপরে 2 দিয়ে যদি করো তাহলে 2 1-কে 2, 2 দুনা 4, 2 5-এ 10, 2 4-এ 8, এগেইন 2 দিয়ে যদি করি 2 1-কে 2, 2 2-এ 4, 5 দুনা 10, 3 30, 2 60, দুনা 120, 3 360 হলো লসাগু, অর্থাৎ 360 সেকেন্ড পর পর ঘন্টাগুলো একসাথে বাজে। তাহলে হচ্ছে 360 সেকেন্ড মানে হচ্ছে কত মিনিট? 360 সেকেন্ড যদি বলি তাহলে 6 দিয়ে ভাগ দিলে 6 মিনিট। 6 মিনিট পর পর ঘন্টাগুলো একত্রে বাজতে থাকে, একসাথে বাজে। তাহলে ওটাই বলছে যে 1 ঘন্টার অন্তরে, 1 ঘন্টা টোটাল 1 ঘন্টা টাইম পিরিয়ডের মধ্যে ঘন্টাগুলো কতবার একসাথে বাজবে। এই ধরনের কোশ্চেন করার জন্য মনে রাখবে সবসময় এই যে 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, সেটাকে 6 মিনিট পর পর বাজে, এটা দিয়ে ভাগ দেব, +1 করব, 1 বেশি যোগ করতে হয়। 10 আর 1-এ, ঠিক আছে, 11 হওয়া উচিত বেসিক্যালি এটার উত্তর, কিন্তু এখানে প্রশ্ন দেখো 11 অপশনে নেওয়া নেই, সেই জন্য 10টাকে কনসিডার তোমাদের করতে হবে। বাট অ্যাকচুয়ালি যদি আমরা বলি 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? 10 বারই বাজবে। 11 বার কখন হয়? এক্ষেত্রে 10 বারই অ্যান্সার আসবে, এক্ষেত্রে 10 বার হবে, বাট অ্যাকচুয়ালি কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। এই কোশ্চেনটা অনুযায়ী 10 বারই হবে, কিন্তু যদি কোশ্চেনে বলতো যে ঘন্টাগুলো একসাথে বাজা শুরু করলো, এখানে কিন্তু ওরা বলা নেই কোথাও। এখানে ওই কথাটা যদি বলা থাকতো যে ঘন্টাগুলো একসাথে বাজা শুরু করলো, এই কথাটা যদি কোথাও লেখা থাকতো তাহলে 1 বেশি হতো, সেক্ষেত্রে 11 উত্তর হতো। বাট এখানটায় জাস্ট 60-কে 6 দিয়ে ভাগ দিলে 10, এটা আমাদের অ্যান্সার হবে। সচিন টেন্ডুলকারের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় হবে এখানটায়, ঠিক আছে, রান রেট, নির্দিষ্ট রান রেট হওয়া উচিত ছিল, মিসিং গিয়েছে। এক নির্দিষ্ট রান রেট রয়েছে 11টা ইনিংসে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান এবং সব ইনিংস মিলে, এই সবগুলো ইনিংস মিলে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় কত? তাহলে আগেকার যে রান রেট বলতে পারো বা গড় রান বলতে পারো, 11টা ইনিংসের গড়কে যদি আমি এক্স মনে করি, 11টা ইনিংসে গড়ে যদি এক্স রান করে থাকেন তাহলে মোট রান হচ্ছে 11x রান। তারপরে 12তম ইনিংসে গিয়ে তিনি 120 রান করলেন, তাহলে টোটাল রান হয়ে গেল এত। এটাকে যদি 12 দিয়ে ভাগ দিই, মানে 12টা ইনিংস দিয়ে ভাগ দিই, তাহলে এটা নতুন গড় হওয়া উচিত। আর এই গড়টা আগের গড়ের তুলনায় 5 বেশি। আগের গড় x ছিল, তাহলে এটা হবে x + 5। দ্যাট মিনস 11x + 120 ইজ ইকুয়াল টু 12x + 60। 12x এর থেকে 11x বাদ গেলে শুধু x হবে, 120 থেকে 60 চলে গেলে 60 হয়, তার মানে x ইজ ইকুয়াল টু 60 আসলো। এটা হচ্ছে তার আগেকার গড়, কিন্তু তার নতুন গড় বলেছে, তো নতুন গড় তো 5 বেশি, অর্থাৎ 65 হচ্ছে তার নতুন গড়। মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়, 1000 বার ঘুরতে হয়, চাকাটার ব্যাস কত মিটারে? মনে রাখবে কোনো একটা চাকা একবার যদি ঘুরে তাহলে কতটা পথ যাবে তার পরিধি বরাবর, মানে এই বৃত্তের যে পরিধি
একবার পথ ঘুরলে ঠিক ততটা পথই যায়। আর বৃত্তের পরিধির ফর্মুলা হয় 2πr, তার মানে একবার ঘোরা মানে হচ্ছে 2πr পথ যাওয়া, একবার ঘোরা। তাহলে এখানে বলছে 440 মিটার পথ চলতে চাকাটা 1000 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে হয় 2πr, তো 1000 বার ঘোরা মানে টোটাল পথ কতটা যাবে, এতটা। আর এই পথটাই আমাকে 440 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমি কি করতে পারি, একটা জিরো তো কাটলো এখান থেকে, আর ইজ ইকুয়াল টু হবে 44, 44 হলো, নিচে আসলো এদিকে 2, পাই মানে হচ্ছে 22/7, তো 7 উপরে গেল, আর এখানে 100 ছিল, 100টা নিচে থাকলো। তাহলে 22 2 44, 2 2 কাটা 7/100 মানে 0.07, 0.07 এটা হলো ব্যাসার্ধ, কিন্তু ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস মানে কি হয়, ব্যাসার্ধের ডবল হয়, তার মানে 0.14, এইটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট পরেরটা বলছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। এখানে দেখো একসাথে বাজা শুরু করে বলেছে, 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে। এইখানটায় আমাদের আগে লসাগু বের করতে হবে এগুলোর। তো সবগুলো লসাগু যদি করি 12 2 এটার, তাহলে কত আসবে, 12 60 তো হবে না, 60 120, 120 যদি করা যায় তাহলে সব, এটা হচ্ছে লসাগু, 12 10 120, 10 দিয়ে যাবে 8, 15 8টে, 6 দিয়েও যাচ্ছে 4 দিয়েও, 120 হচ্ছে লসাগু। তার মানে কি 120 সেকেন্ড পর পর ঘন্টাগুলো একসাথে বাজে, মানে 2 মিনিট পর পর তারা একসাথে বাজে। তাহলে টোটাল 30 মিনিটের ব্যবধানে কতবার একসাথে বাজবে, এখানে 1 অ্যাড হবে, 2 15, 15 আর 1 16। কেন এখানে 1 অ্যাড হলো, কারণ ঘন্টাগুলো একসাথে বাজা শুরু করেছিল, এই কথাটা বলা আছে, 16 বার বাজবে টোটালিতে। একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 বর্গ সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের তুলনায় 50% বেশি আর 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। মনে করে নাও বর্গক্ষেত্রটা যে আছে একটা, তার মানে বাহুর দৈর্ঘ্যকে আমি 100 ধরলাম, তো বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যকে যদি 100 ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি আমি 100 ধরি, তাহলে যে আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্যটা এর বাহুর দৈর্ঘ্যের তুলনায় 50% বেশি, মানে 150 হয়ে যাবে, আর প্রস্থ এর 10% কম, মানে 90 হয়ে যাবে। এবার এটার ক্ষেত্রফলের কথা যদি বলো, তাহলে 100 স্কোয়ার, ঠিক আছে, বা এক কাজ করতে পারি, আমরা এটাকে 100 না নিয়ে আমি 10-এ রাখতে পারি, তাহলে সুবিধা হবে, এটা 10 করলে এটা 15 করব, এটাকে 9 করব, তাহলে পরে একটু ছোট হলো। এই ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার, মানে 10-এর স্কোয়ার 100, আর এটার ক্ষেত্রফল কি হবে, 15 × 9, মানে 9 5 45, হাতে থাকলো 4, 135। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135 হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 হলো। এবার বলছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 বর্গ সেমি। এদের পার্থক্য দেখো 35, মিলে গেল একদম পুরোপুরি, মানে 35 মানেই হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার, মিলে গেল। 35 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে বলছে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত ছিল, 135 ছিল, 135 ইউনিট, 135 ইউনিট মানে কি হবে, 135 বর্গ সেন্টিমিটার, এটাই হয়ে যাবে এখান থেকে অ্যান্সার। একজন মানুষ গড়ে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপরে ওঠে আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব সেম, পুরো যাত্রাপথের গড় কত। তো এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, 2xy/x + y, 2 × 24 × 30 বাই হচ্ছে 24 + 30, 2 × 24 × 30 বাই 30, 54 হলো, তাই না, 54, 6 নং 54, 6 4 24 হয়, 3 3 9, 3 10 30, 10 4 40, 2 80/3 অর্থাৎ 26.6, এইটা হয়ে যাবে অ্যান্সার। একটি দলে 75টি মেয়ের গড় ওজন হচ্ছে 47 কেজি। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত হবে। তো ওজনটা গড় ছিল 47, কিন্তু এটা ভুল ওজন। কেন ভুল, কারণ একজন মেয়ের ওজনকে আমি 45 নিয়েছি, 25 নেওয়া উচিত ছিল আমি, অর্থাৎ 20 বেশি নিয়ে ফেলেছি। তাহলে 20 আমাকে কমাতে হবে টোটালের থেকে, টোটাল থেকে 20 কমালে গড়ে কত কমাবো, কতজন মেয়ে ছিল, 75 জন, 75 দিয়ে ভাগ দাও, অর্থাৎ গড় ওজন এত করে কমবে। তাহলে 47 মাইনাস, এটাকে দেখো 5 5 15 তে 75, 5 4 হয় 20, 4/15 আসছে, তাহলে 4কে 15 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে হবে দেখো দশমিক দিয়ে 0, 15 2 30, 10 নামলো দশমিকের জন্য 0, 15 15 6 90,
15 6 90, ঠিক আছে। তো 0 এটা আসলো, তাহলে 90 10 মানে 0.26, 0.26, 2 ঘর অবধি বলেছে তাই 2 ঘর অবধি নিলাম। এবার এটা যদি এখান থেকে বাদ করে দাও তাহলে তোমার হবে 46.64, ঠিক আছে। 46.70 80 90, ঠিক আছে। আচ্ছা, এটা বিয়োগই করে দিই 47 থেকে, আমি বিয়োগ করে দেখি, 1 মিনিট দাঁড়াও। 47 থেকে আমি 0.26 বিয়োগ করি, তো 6 পরে 4, 2 এর 3 এর পরে 7, 74 আসছে এখানটায়, কিছু একটা আই থিঙ্ক ভুল হলো। 15 দুনা 30, 74, তো 73, তাহলে এইটা হবে অ্যান্সার। কাছাকাছি যেহেতু বলেছে তাহলে 46.73, 64 হবে না, 73 হবে এটা কাছাকাছি অ্যান্সার যদি বলি, ঠিক আছে। 74 এর কাছাকাছি, তো ইট উইল বি এটা 46.73, কারণ 74 হলো, এখান থেকে 1 আসলে 46.74, এটা আসছে অ্যান্সার। তো ইট উইল বি 46.73, 64 হবে না, কারণ 74 কাছাকাছি আসছে, তো কাছাকাছি অ্যান্সার আমাদের এটা নিতে লাগে। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্যে কতদিন চলবে। অর্থাৎ 550 জনের 28 দিনের খাবার ছিল, 550 জনের চলে 28 দিন, এখন 150 জন বেড়ে গেছে মানে 700 জন হয়ে গেছে, তাহলে 700 জনের কতদিন চলবে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই 700টাকে এর নিচে আনি, একটা জিরো কাটি, 5 14 তে 70, 5 11 তে 55, 14 দুনা 28, 11 দুনা 22, তার মানে 22 দিন চলবে। কতদিন? 22 দিন। একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বোনে, তাহলে প্রতি 25 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডে বনে হচ্ছে এত মিটার, 25 মিটার বুনতে কত সময় লাগবে? মানে 0.128 মিটার বুনতে লাগে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার বুনতে, মানে এর থেকে এটা 0.1 মিটার বুনতে কি বেশি সময় লাগা উচিত? বেশি সময় লাগবে, তার মানে 1/0.128, তাই না? তাহলে 25 মিটার বুনতে কত লাগবে? 25 মিটার বুনতে কি আরেকটু বেশি লাগবে, তাহলে 25 ডিভাইডেড বাই 0.128, পয়েন্ট তুললে তো উপরে 1000 হয়, তাই না? তো এটা আসছে এখান থেকে। তো এটা জাস্ট কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে এটা পুরোপুরি মিলবে না, নিয়ার অ্যাবাউট 195, নিয়ার অ্যাবাউট এটার অ্যান্সার যেটা আসবে সেটা কাছাকাছি আসবে, অ্যান্সার 195 এর কাছাকাছি। তো দিস উইল বি আওয়ার অ্যান্সার। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে এত পার্সেন্ট 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের 75%, তাহলে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার যদি আমি 100 জন ধরি, তার মধ্যে 75% ভোট দিয়েছে, মানে 75 জন ভোট দিয়েছে, বাকিরা ভোট দেয়নি। যারা ভোট দিল তাদের আবার 2% ভোট অবৈধ, তাহলে 75টা ভোটের যদি 2% অবৈধ হয় মানে 98% হচ্ছে বৈধ ভোট। 25 3 75, 25 4 100, 2 দুনা 4, 49, এটা মানে 3 নং 27, 7 হাতে থাকলো 2, 3 4 12, 2 14, 147/2 এতগুলো ভোট হচ্ছে বৈধ। আর বলছে একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের 75%, তাহলে বৈধ ভোট হচ্ছে এটা, এর আবার 75% ভোট যদি আমি বলি তাহলে সেটা কত হয়? এটা 25 3 75, 25 4 100, এটা দাঁড়ালো মানে 147 ইন্টু 3 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে, আর এই ভোটটাই হচ্ছে 9261টা। এটা মানে যদি 9261 হয় তাহলে মোট ভোটার মানে 100 এর মান বের করতে হবে, তাহলে 9261 ডিভাইডেড বাই 147 ইন্টু 3, 8টা উপরে যাবে ইন্টু 100, এই মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9, 0 হলো, 3 8 24, 3 7 21, ঠিক আছে। 7 2 14, 7 1 7, 7 4 28, 2 গেল, 7 4 28, আর হচ্ছে গিয়ে 7 1 7, 441, 21 21 হয় 441, 8 1 8, 8 2 16, 0 0, 16,800, এটা হচ্ছে টোটাল ভোটার। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 8 গুণ হবে সুদে আসলে? কোনো টাকা মানে 1 টাকা 2 টাকায় পরিণত হয়ে যায় কয় বছরে? 4 বছরে। 1 টাকা 2 টাকা হলো মানে দ্বিগুণ হলো 4 বছরে। কেন দ্বিগুণ হলো? কারণ 1 টাকা সুদ হয়েছে, 1 টাকা আসল, 1 টাকা সুদ, সুদে আসলে 2 টাকা। অর্থাৎ আমি বলতে পারি 4 বছরে সুদ হয় 1 টাকা। এই 1 টাকাই 8 গুণ হতে গেলে কত সুদ হতে হবে? 7 টাকা সুদ হতে হবে। 1 টাকা সুদ হয় 4 বছরে, তাহলে 7 টাকা সুদ হবে কত বছরে? 28 বছরে। একজন ব্যক্তি এত টাকা কেজি দরে 35 কেজি চাল এবং এত টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি 2 প্রকার চালকে মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের উপর 35% লাভ হবে?
তাহলে 9.5 টাকা কেজি দরের 35 কেজি চাল যোগ 10.5 টাকা কেজি দরের 30 কেজি চাল, এটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে টোটাল মূল্যটা কত হবে এখান থেকে? দেখো 35, 5 5 25-এর 5 এতে থাকলো 2, ঠিক আছে, 5 5 25 থাকলো 2, 5 নং 45 আর 5 3 15, মানে হচ্ছে 60 হয়ে গেল। আর হাতে ছিল 2, তাহলে 62, হাতে থাকলো 6, 9 3 27, 3 30 33, তার মানে 332.5। আর এটা দিয়ে গুণ করলে তো জাস্ট পয়েন্টটা জিরোর জন্য কাটা যাবে, 3 5 15, 3 1 315। তাহলে হয়ে গেল আমার এদিক থেকে 300 300 600, 30 আর 40 47, ঠিক আছে, 30 40 আর 647.5। এত টাকা হচ্ছে টোটাল ক্রয় মূল্য হয়ে গেল। এটাতে 35%-এর প্রফিট করতে হবে, মানে 135% দামে বিক্রি করতে হবে, ঠিক আছে। এটা টোটালটাকে, টোটাল যতটা চাল হলো সেটাকে। তো যাই হোক, আমি এটার মান যদি বলি, এখান থেকে পয়েন্ট তুললে তো নিচে একটা 10 আসে, 5 দিয়ে কাটলে 5 দুনা 10 হবে এটা। আর এখানে হলো 5 6, 5 দুনা 10, 5 7 35। তাহলে আরও কাটাকাটি করতে পারি, 5 20-তে 100, এটা 5 5 1 5, 1 গেল 5 দুনা 10, 5 নং 45, 5 5 25, আবারও 5 4 20, 5 দুনা 10, 2 গেল, 5 5 25, 5 নং 45, মানে 259 ইন্টু 27 ডিভাইডেড বাই 8। এইটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। কিন্তু এটা কত কেজির বিক্রয় মূল্য? 35 আর এদিকে 30, 65 কেজির। সেটা দিয়ে ভাগ দিলে প্রতি কেজির বিক্রয় মূল্য আমার বের হবে এখান থেকে। তো 8টা নিচেই নিয়ে আসো। এখানে 13 13 দিয়ে কাটবে, 13 1 13, ওকে। এটাও জাস্ট কাটাকাটি করে ভাগ করতে হবে, পুরোপুরিভাবে ভাগ মিলবে না, এটা নিয়ার অ্যাবাউট অ্যান্সার আসবে 13.50, ঠিক আছে। এই টাকাটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে। একটি আয়তাকার প্লেটের দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত, সেটা হচ্ছে 6:5। একটি আয়তাকার, এটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 6:5, মানে এটা 6x হলে এটা হচ্ছে 5x। বলছে দৈর্ঘ্য যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, এটা আবার এর থেকে 34 মিটার কম, মানে ডিফারেন্সটা কত? এক্স হচ্ছে, 6x থেকে 5x গেলে এটাই 34 মিটার। তাহলে এটার পরিসীমা বলেছে, তো পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, মানে 2 ইন্টু 11x, মানে 22x হচ্ছে টোটাল। এক্স এর মান হচ্ছে 34। তো এটাই জাস্ট গুণ করতে হবে, গুণ করলে 34 গুণ 68, 8 হাতে থাকলো 6, 34 গুণ 68 আর 6 হচ্ছে 74, 748 মিটার। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? 265 পেয়েছে, আরও যদি 55 পেত তাহলে পাস করতো। তাহলে 265 আর 5 হচ্ছে 270, আর 30 320, 320 হচ্ছে তাহলে কি পাসিং মার্কস, যেটা বলছে 40%। তাহলে 340% মানে হচ্ছে 320, তাহলে 100% মানে কত? এটা কাটলো 4 8 32, 800 নাম্বার হচ্ছে টোটাল মার্কস এই পরীক্ষায়। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি এত হয়, প্রকৃত ভগ্নাংশটা কত? প্রকৃত ভগ্নাংশ যদি আমি x/y মনে করি, লবকে 200% বাড়িয়ে দেওয়া মানে 300% হয়ে যাওয়া, আর হরকে 150% বাড়ানো মানে 250% হয়ে যাওয়া। এটাই হচ্ছে 9/35। পার্সেন্ট পার্সেন্ট কাটবে, একটা জিরো কাটবে, 5 6 30, 5 5 25, 5 7 35, 3 2 6, 3 3 9, অর্থাৎ x/y ইজ ইকুয়াল টু, এই দুইটাও নিচে আসবে, 14 হয়ে যাবে, 3/14। প্রকৃত ভগ্নাংশটা 3/14। তো এই ছিল আমাদের WBP SI এর যে 2019-এর কোশ্চেন পেপারে ম্যাথের সলিউশনস, এগুলো তোমাদেরকে প্রোভাইড করলাম। রিজনিংয়ের সলিউশনসগুলো প্রোভাইড করবো মোটামুটিভাবে। SI আর যে কনস্টেবল আছে দুটোরই, প্রতিটারই মোটামুটি 3-4 বছর করে প্রিভিয়াস ইয়ারের ম্যাথস প্লাস জিআই মানে রিজনিং, এটা আগে তোমাদেরকে প্রোভাইড করব। প্রতিদিন ভিডিও দিতে পারছি না, একদিন 2 দিন অল্টারনেট করে করে আপাতত দিয়ে চলেছি। যখনই একটু আবার পরিস্থিতি ঠিকঠাক হবে, আমি সময় পাবো, আবার তখন ফোর্সটা ধীরে ধীরে বাড়াবো। আপাতত এইভাবে করেই চলছে, একটু দেখতে থাকো এবং পুরোনো ভিডিওস অনেক আছে সেগুলোও প্র্যাকটিস করতে থাকো। আর হ্যাঁ, RS আগরওয়াল স্যারের সলিউশনস আসতে একটু লেট হবে, সেই পজিশনে আমি নেই যে সেগুলো এখন রেকর্ড করি ফ্লুয়েন্টলি। তো যেটুকু পারছি জাস্ট তোমাদেরকে যাতে একটু প্রোভাইড করে যেতে পারি এবং ধরে রাখতে পারি জিনিসগুলোকে, কালচারে থাকতে পারি, সেই কারণেই। তো জুড়ে থাকো চ্যানেলের সাথে ধীরে ধীরে। এখন একটু হয়তো পরিস্থিতি ঠিক নেই বলে তোমাদের একটু আমার মানে একটু প্রবলেমেটিক হচ্ছে, বাট পরিস্থিতি আবারও একসময় ঠিক হবে, তখন আবার ফুল ফোর্সে তোমরা কন্টেন্টগুলো পেতে থাকবে। স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন করে নিতে পারো, এবং অবশ্যই নতুন মেম্বার হলে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।